সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো নিটোল টাটার সংবাদ শিরোনাম। আনার হত্যায় অভিযুক্ত বাবুর ফোন উদ্ধারে পুকুরে তল্লাশি, চট্টগ্রামে গ্রেপ্তার 2। টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া, পৈশাচিক নির্যাতন, তারা গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, এই কাজটি তারা সম্পন্ন করেছেন। বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে 4 ফাঁসির আসামি পালানোর পরপরই আটক। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জাতীয় সংসদে সরব সরকারি ও বিরোধী দলের সদস্যরা। কর্তৃপক্ষের অবহেলায় সুন্দরবনের মধু এখন ভারতের জিআই পণ্য, বলছে সিপিডি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় অন্যতম অভিযুক্ত কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযান চালিয়ে কিছুই উদ্ধার করতে পারেনি গোয়েন্দা পুলিশ। গ্যাস বাবুর ফেলে দেওয়া মোবাইল ফোন উদ্ধারে পুকুরে নামানো হয় ফায়ার সার্ভিসের ডুবুরি ও পেশাদার জেলেদের, তবে মেলেনি কিছুই। আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর ফেলে দেওয়া মোবাইল ফোন সহ আলামত উদ্ধারে বুধবার দিনভর ঝিনাইদহে পুকুরে পুকুরে চলে ব্যাপক তল্লাশি। গ্যাসবাবু আদালতে জবানবন্দি দেন। আনার হত্যাকাণ্ডের পর নিজের ব্যবহৃত মোবাইল ফোনগুলি ফেলে দেন তিনি। গোয়েন্দাদের ধারণা, মোবাইলগুলো উদ্ধার করা গেলে চাঞ্চল্যকর এই হত্যা রহস্যের অনেক তথ্য মিলবে। শহরের পিপিলিকা মার্কেটের পাশের ডোবা ও স্টেডিয়ামের পূর্ব পাশের পুকুরে এই অভিযান চলে, তবে প্রথম দিনের অভিযানে কোনো আলামত উদ্ধার হয়নি বলে জানা গেছে। ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে অভিযানের খোঁজ খবর নেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, এই হত্যা মামলায় মোট 7 জন অংশ নেয়, তাদের মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা ঢাকার মাটিতে 3 জন মূল কিলার সহ 3 জন সিয়ামকে নেপাল এবং ইন্ডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে জিহাদকে। এত দ্রুত সময়ে আমি মনে করি এগুলি গ্রেপ্তার হতো না। গত 6 জুন রাতে ঝিনাইদহ থেকে কাজী কামাল আহমেদ বাবুকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ফয়সাল ভুইয়া ও মোস্তাফিজুর রহমান নামের 2 অভিযুক্তকে আজ চট্টগ্রামে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তারা হিন্দু পরিচয়ে কয়েকদিন সীতাকুণ্ডের একটি মন্দিরে অবস্থান করছিলেন। হেলিকপ্টারে তাদেরকে ঢাকায় আনা হয়। এমপি আনার হত্যাকাণ্ডের পর থেকে গোয়েন্দা অভিযানে একে একে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এবার গ্রেপ্তার হলেন ফয়সাল ভুইয়া ও মোস্তাফিজুর রহমান। খুনের অন্যতম হোতা শিমুল ভুইয়ার পর এই 2 জনকে চিহ্নিত করে পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে, কলকাতায় আনারকে হত্যার পর 19 মে তারা দেশে ফেরেন। শিমুল ভুইয়ার কাছ থেকে 30,000 টাকা নিয়ে সীতাকুণ্ড পাতাল কালী মন্দিরে আত্মগোপন করেন। সেখানে তারা হিন্দু পরিচয়ে 23 দিন অবস্থান করেন। তারা যশোর, সুন্দরবন, কক্সবাজার, সর্বশেষ গত রাতের আগের দিন আমাদের টিম 2টি তারা সীতাকুণ্ডের পাহাড়ে বিভিন্ন এলাকাগুলিতে অভিযান করে। কিন্তু এত গহীন অরণ্য, সেখানে ওঠা 5 থেকে 6 ঘন্টা উঠতেই লাগে, এবং সেখানে এই পাহাড়, বিভিন্ন পাহাড়, আসলে তখন সেখানে আমরা বিভিন্ন জায়গাগুলি এলাকায় রাখি। তারপরে আমরা হেলিকপ্টার যুগে আমরা আজকে সারাশি অভিযান করি। সারাশি অভিযান পরিচালনা করে এক পাকে তারাকে ওই যে সীতাকুণ্ড পাহাড়ের নিচে আরেকটি থেকে তাদেরকে আমরা রাতের বেলা, শেষ রাতে তাদের সন্ধান আমরা পাই, এবং পরবর্তীতে হেলিকপ্টার অভিযান চালিয়ে আমরা সেখানে সবাই গ্রেপ্তার করি। পরে আমরা ছবি মিলে আমরা 2 জনকে আমরা পেয়ে যাই। এই কর্মকর্তা জানান, কলকাতার যে কক্ষে হত্যাকাণ্ড ঘটেছে সেখানে ছিলেন ফয়সাল ভুইয়া। তিনি ক্লোরোফর্ম দিয়ে আনারকে অজ্ঞান করেছিলেন, আর মোস্তাফিজুর রহমান তাকে চেয়ারে বেঁধে বিবস্ত্র করেছিলেন, পাশাপাশি নিশ্চিত করেন মৃত্যু। সঞ্জীবা গার্ডেনে শিমুল ভুইয়ার সবচেয়ে কাছের মানুষ, যাকে দিয়ে শিমুল ভুইয়া এইখানে যে আমাদের আনোয়ারুল আজিম এমপি সাহেবকে ডেকে নেওয়া, ভিতরে আনা, এই যে হত্যাকাণ্ডের কাজটি করে টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া,
পৈশাচিক নির্যাতনায় মানে তারা গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া, এই কাজটি তারা সম্পন্ন করেছেন। এমপি আনার হত্যায় জড়িত অভিযোগে বাংলাদেশ পুলিশ এখন পর্যন্ত মোট 7 জনকে গ্রেপ্তার করেছে। সিয়াম ও জিহাদ নামে 2 জন ভারতে আটক রয়েছে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 কয়েদি পালানোর পরপরই তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে কারাগারের কন্ডেম সেল থেকে তারা পালিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই ঘটনায় 6 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত 4 কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অবশ্য পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরই সবাইকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ জানায় কুড়িগ্রামের নজরুল ইসলাম, নরসিংদীর আমির হোসেন, বগুড়ার কাহালু উপজেলার জাকারিয়া এবং বগুড়া সদরের ফরিদ শেখ প্রত্যেকেই হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। মঙ্গলবার রাত 3টার দিকে তারা কারাগারের ছাদ ফুটো করে, এরপর বিছানার চাদর দিয়ে দড়ি তৈরি করে কারাগারের বাইরে চলে যান। 4 জন যারা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি, তারা জেলখানার সংলগ্ন যে ব্রিজটি, সেই ব্রিজ দিয়ে পাড়ি দিয়ে তারা জেলখানার নদীর ওই পাড়ে, ওখানে চাষিবাজার এলাকায় তারা অবস্থান নেয় এবং তাদের পরিকল্পনা ছিল সেখান থেকে পৃথকভাবে তারা বিভিন্ন জায়গায় চলে যাওয়া। তারা 4 জন কিন্তু একই সেলে ছিল এবং তাদের মধ্যে পরিকল্পনা করে, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা পরিকল্পনা করে সেখান থেকে তারা পালিয়ে যায়। এই ঘটনার পর বুধবার দুপুরে বগুড়া জেলা কারাগার পরিদর্শন করেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজায়ের রহমান। তিনি বলেন, তদন্ত করে কারাগারের যাদের দুর্বলতার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা প্রপারলি তদন্ত করা হবে, এটা কিভাবে তারা সকলের নজরদারি ফাঁকি দিতে সক্ষম হলো, এখানে তার কিরকম দায় দায়িত্ব আছে সেভাবে আমরা ব্যবস্থা করব। 4 কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় বগুড়া কারাগারে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। জনগণকে মূল শক্তি ও অনুপ্রেরণার উৎস হিসেবে বর্ণনা করে তাদের থেকে বিচ্ছিন্ন না করতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ এই নিরাপত্তা সংস্থাটির 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ দরবারে তিনি আরও বলেন, বাইরের শত্রুর আক্রমণ থেকে দেশকে সুরক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের নিরাপত্তায় সদা নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এছাড়াও রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শারীরিক সুরক্ষা নিশ্চিত করেন সেনা, নৌ, বিমান, পুলিশ ও আনসার বাহিনীর চৌকস সদস্যদের নিয়ে গঠিত এই বিশেষ বাহিনী। এসএসএফের 38তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বসে প্রধানমন্ত্রীর দরবার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে আয়োজিত বিশেষ দরবারে উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। এসএসএফের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন বাহিনীর মহাপরিচালক। বস্তুত এসএসএফের সমস্ত কার্যক্রম ও দর্শনের ভিত্তি এই বাহিনীর প্রধান হিসাবে আপনার নেতৃত্বেরই দর্শন এবং আপনার জীবন থেকে উৎসারিত শিক্ষা আমরা সবসময় গ্রহণ করে থাকি। প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করেন এসএসএফের প্রতিটি সদস্য। তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। শক্তিশালী প্রতিটি প্রতিষ্ঠা আমাদের গড়ে তোলা উচিত, প্রতিটি বাহিনী গড়ে তোলা উচিত। আমরা সেই পদক্ষেপটাও নিয়েছি এবং পেশাদারিত্বের দিক থেকে যেন সব থেকে বেশি উৎকর্ষতা অর্জন করতে পারে আমাদের সশস্ত্র বাহিনী, আমরা সেই পদক্ষেপ নিয়েছি। এসএসএফ সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। নিরাপত্তার নামে জনগণ থেকে প্রধানমন্ত্রীকে বিচ্ছিন্ন না করার নির্দেশ দেন শেখ হাসিনা। এসএসএফের প্রতিটি সদস্য তাদের কর্মদক্ষতা, সুনিপুণ পেশাদারিত্বের মাধ্যমে এই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। প্রত্যেকেই যারা আমাদের বাংলাদেশে এসেছেন, যাওয়ার সময় সবাই কিন্তু আমাদের এসএসএফের ভূয়সী প্রশংসা করে যান, যেটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আমি সত্যি নিজেই খুব গর্ববোধ করি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কাউকে আক্রমণ করবে না, তবে আক্রান্ত হলে বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত থাকতে হবে। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়নগুলো দৃশ্যমান হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে 29 জুন বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ, 1 জুলাই মহানগরীতে ও 3 জুলাই জেলা শহরে সমাবেশের কর্মসূচি দেওয়া হয়েছে। আজ ঢাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির কথা জানান। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই, কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। সরকার তাকে আটক করে রেখেছে। আমরা সরকারের কাছে অবিলম্বে তার মুক্তি দাবি করছি, সেটা জনগণকে তৈরি করে। 29 জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমলাদের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখতে পরামর্শ দেন তিনি। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই কথা বলেন ওবায়দুল কাদের। দুর্নীতি যেই করুক, সরকারের জিরো টলারেন্স। আর দুর্নীতি সরকারি কর্মকর্তারা করে, পলিটিশিয়ানরা করে না, এটাও তো বলা ঠিক। আয়নায় নিজের চেহারাটা দেখা হচ্ছে। আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে বলছি, তো আমার এখানেও তো করাপশন আছে। দুর্নীতির বিরুদ্ধে আজও সরব ছিলেন জাতীয় সংসদের কয়েকজন সদস্য। দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করতে বিশেষ টাস্কফোর্স ও কমিশন গঠনের পাশাপাশি দুর্নীতি নিয়ে পর্যালোচনার জোর দাবি জানিয়েছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বিল খেলাপি, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন বলে আমি এখন মনে করি। কি বলা হচ্ছে, কোর্টের পারমিশন ছিল না, সেই জন্য তারা চলে গিয়েছে। কেন আপনারা এয়ারপোর্টের লোক বন্ধ করে না যাওয়া? কি করে গেল? যে ব্যবস্থায় এইরকম দুর্নীতি হতে পারে তার সেই ব্যবস্থার একটা পর্যালোচনা দরকার, এবং সেখানে আমি মনে করি একটা হাই পাওয়ার্ড কমিশন করা উচিত। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেওয়ার যে আইনি প্রক্রিয়া আছে তা শতভাগ নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। এতে দুর্নীতির প্রবণতা কমবে বলে মনে করছেন তারা। পাশাপাশি দুর্নীতিবাজদের বিরুদ্ধে আনা অভিযোগ দ্রুত অনুসন্ধান করে বিচার করারও মত দিয়েছেন বিশ্লেষকরা। এনবিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে। এতে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাবের বিষয়টি আবারও সামনে এসেছে। সরকারি কর্মচারী আইন অনুযায়ী 5 বছর পর পর সরকারি চাকুরেদের নিজ সম্পদ বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া প্রতি বছর এনবিআরের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সম্পদের পূর্ণাঙ্গ হিসাব দিতে হয়। বিশ্লেষকদের দাবি, এসব নিয়ম ঠিকমতো মানা হচ্ছে না। স্টেটমেন্টের এসব স্টেটমেন্টগুলির একটা পার্সেন্টেজ কিন্তু তারা অডিট করার কথা। তো এটা আমি দিচ্ছি কিনা এগুলি কিন্তু এটা তারা দেখতে পারে যে একজন হয়তো 5টা বাড়ি আছে কিন্তু সে দেখাচ্ছেই না। যারা এই জাতীয় সম্পদের অভিযোগ আসছে তারা সব কিছু তারা গিয়েছে দেখাইছে এবং স্বচ্ছ, এটা আমি মনে করি না। আমার মনে হচ্ছে যে এটা এমন না, তারা কোথাও না কোনোভাবে গিয়ে করছে। জাতীয় রাজস্ব বোর্ড হচ্ছে একটা নিয়ন্ত্রক সংস্থা। এটি হচ্ছে যে কর ফাঁকি দেওয়া হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব। অথচ যেই ব্যক্তিকে নিয়ে এত ব্যাপক আলোচনা, তার যে আয়ের মূল উৎসটা কিন্তু কর ফাঁকি থেকে, এবং সেটা যে মান্য করা হয় না, সে কারণে কোনো জবাবদিহিতার উপায় নেই বা জবাবদিহিতার দৃষ্টান্ত নেই। তার কারণ হচ্ছে যে কেউ করেন না। যার হাতে জবাবদিহি নিশ্চিত করার ক্ষমতা তারাই কিন্তু চান না এটা হোক। তিনি বলছেন, দুর্নীতি প্রতিরোধে আইনি কাঠামো ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা দুটোই আছে, তবে বিচারহীনতার সংস্কৃতি তথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টান্ত স্থাপন করতে না পারায় দুর্নীতি বাড়ছে। যে ঘটনাগুলি ইতিমধ্যে উদ্ঘাটিত হয়েছে, প্রাক্তন হোক বা বর্তমান হোক, এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এতে আমি মোটেও অবাক হইনি। তার কারণ হচ্ছে এই জায়গায় আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছে। সরকারি খাতে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অনিয়ম দুর্নীতি প্রতিরোধের জন্য বা ক্ষমতার ব্যবহার প্রতিরোধের জন্য যে আইনি নীতি কাঠামো আছে, যে জবাবদিহিতার মুখোমুখি হতে হয়, সেটির কোনো দৃষ্টান্ত খুব বিরল। আমি চাই এগুলো দ্রুত, যথাযথভাবে যত দ্রুত সম্ভব
এগুলো অনুসন্ধান করুক, অনুসন্ধান পরে তদন্ত শেষ করে বিচারের জন্য আদালতে সোপর্দ করা হোক এবং আদালতে তারা অনুপস্থিত থাকলে অনুপস্থিতিতে বিচার হতে পারে, বিচার হোক। তার মতে শুধু সরকারি কর্মচারীদের দুর্নীতি নিয়ন্ত্রণ নয়, বেসরকারি পর্যায়েও সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। চলন্ত ট্রেনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ভোর 4:30টায় সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এই ঘটনা ঘটে। ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 3 কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। একই ঘটনায় ট্রেনের গার্ড বিভাগের পরিচালক আব্দুর রহিমকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। চলন্ত ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। ভোরে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার রাত 10টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। সংবাদের শেষ অংশে থাকছে, যুক্তরাষ্ট্রে দাবদাহে গলছে আব্রাহাম লিঙ্কনের 6 ফুট লম্বা মোমের ভাস্কর্য। যাচ্ছি পরের প্রসঙ্গে। নীতি নির্ধারকদের অবহেলায় সুন্দরবনের মধু এখন ভারতের জিআই পণ্য। আজ রাজধানীতে এক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানায় সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে, দেশের ঐতিহ্যবাহী পণ্যের জিআই সনদ না নিলে কখনো নিজেদের পণ্য বলে দাবি করা যাবে না। সুন্দরবনের মধুর 2/3 বাংলাদেশের অংশ থেকে সংগৃহীত হয়। অন্যদিকে ভারত সুন্দরবন থেকে তুলনামূলক কম মধু সংগ্রহ করে। এই হিসাবে সুন্দরবনের মধুর ভৌগোলিক পণ্যের স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কিন্তু প্রতিবেশী দেশ ভারত সুন্দরবনের মধুকে এরই মধ্যে তাদের জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত করেছে। সম্প্রতি বিশ্ব সম্পদ সংস্থার এক সম্মেলনে সুন্দরবনের মধুকে ভারতের জিআই পণ্য হিসেবে উপস্থাপন করা হয়। প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহেলার কারণে বাংলাদেশ সুন্দরবনের মধুর জিআই মর্যাদা হারিয়েছে বলে দাবি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। কারণ 7 বছর আগে সুন্দরবনের মধুর জিআই স্বীকৃতি দিয়ে আবেদন করেছিল বাংলাদেশ। 2 থেকে 3 গুণ উৎপাদন কিন্তু বাংলাদেশে হয়, ভারতে যে অংশ পশ্চিমবঙ্গে যে হয় তার চেয়ে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি প্রাথমিক বা মূল উৎপাদনকারী হই, তাহলে কেমন করে অন্য প্রতিবেশী দেশ তার একমাত্র প্রতিনিধি হিসেবে সুন্দরবনের মধুকে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রচার করার সুযোগ পেল। সিপিডি বলছে, অন্য দেশ নিজেদের পণ্যের জিআই নিয়ে যাওয়ার পর আমাদের ঘুম ভাঙে। সারা দেশব্যাপী একটা সার্ভে করা উচিত অবিলম্বে, এবং তার পাশাপাশি এগুলোকে আমরা ধীরে ধীরে এগুলোকে জিআই এর অধীনে আনার জন্য আমরা কার্যক্রম নিব। একটা আমাদেরকে ইঙ্গিত দেয় যে আমরা সিরিয়াসলি অনেক সময় এইসব ইস্যুগুলো, যেগুলোর আমাদের একটা গুরুত্ব আছে, সেগুলো আমরা দেখি না। অর্থনীতিবিদরা জানান, অর্থনীতির জন্য মেধাস্বত্ব অধিকার সুরক্ষা ও এ সংক্রান্ত আইনের প্রয়োগ গুরুত্বপূর্ণ। কারণ বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং রপ্তানি বাজার সম্প্রসারণে এটি ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখে। কিন্তু আতি আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী নৌযানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসার পরে তা আবারও জ্বলে ওঠে। নৌযানটি আগুন লাগা অবস্থায় ভাসতে ভাসতে বুড়িগঙ্গা নদীর ওপারে ঢাকার কেরানীগঞ্জের দিকে অগ্রসর হয়। সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিস। দুপুর 1:30টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে তেলের ড্রাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। তেলের ড্রাম নিয়ে নৌযানটি বরিশালের মনপুরায় যাচ্ছিল। এতে 86 ড্রাম পেট্রোল ও 70 ড্রাম ডিজেল ছিল বলে জানা গেছে। দেশের উপর দিয়ে মৌসুমি বায়ু সক্রিয় হয় 28 জুন থেকে 3 জুলাই পর্যন্ত সারা দেশে টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আজ সকালের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রাজধানীতে, তবে জলাবদ্ধতায় কিছুটা ভোগান্তিতে পড়ে নগরবাসী। গত কয়েকদিন ধরে রাজধানীর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠে নগরবাসী। এ অবস্থায় বুধবার সকালের বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে আসে। বৃষ্টির ফলে তাপমাত্রাও কমেছে অনেকটা। তবে 1.5 ঘন্টার বৃষ্টিতে রাজধানীর মিরপুর, তেজগাঁও, শান্তিনগর সহ বিভিন্ন এলাকার মূল সহ ভেতরের সড়কগুলোতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে ভোগান্তিতে পড়ে নগরবাসী।
এটা মনে হয় যে বৃষ্টির সিজনে সবসময় হয়। এখন আমরা তো ওই যে হাত পা বইটা আমরা রাস্তা চলাফেরা করতে হয়, আর তো কিছু করার নাই। এটা ভোগান্তি তো আমরা রেগুলারই পড়ি, এটা আমাকে অবস্থা। আমরা এটা ছাড়া অনেক ভোগান্তিতেই আছি, এটা আমরা ষোলশ হয়ে গেছে আমাদের। কৃষিতে ক্ষতি হবো যাকি না হলামলা কেটে জায়গা চাকা তো টালো জায়গা হ্যাঁ সিএনজি তো পানি তো ডুবে যায়, তো যাত্রীরও কষ্ট আমারও কষ্ট। আবহাওয়াবিদদের মতে গত কয়েকদিনে মৌসুমী বায়ু দুর্বল থাকায় গরম বেশি অনুভূত হয়েছে। বুধবার থেকে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় শুরু হয়েছে বৃষ্টি, কমতে শুরু করেছে তাপমাত্রাও। অবিরাম বৃষ্টি, যে কন্টিনিউয়াস রেঞ্জ আমরা বলে থাকি, সেই ধরনের বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে আগামী 3 তারিখ পর্যন্ত। তারপরে যেহেতু বর্ষাকাল, বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। তবে এই বর্তমান যে ধারা শুরু হবে আগামীকাল থেকে, আগামী শুক্রবার বা শনিবার কিন্তু সারা দেশেই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সেই ধারাটা মোটামুটি জুলাইয়ের 3 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। বুধবার সকাল 9টা থেকে 12টা পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ 61 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবারের মতো ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করা হলো লোকসভার স্পিকার। আর এর মধ্য দিয়ে দেশটির 18তম লোকসভার স্পিকার নির্বাচিত হলেন বিজেপি নেতা ওম বিড়লা। এই নিয়ে টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন তিনি। বিড়লাকে স্পিকারের আসনে বসান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। দীর্ঘ 10 বছর পর বিরোধী দলীয় নেতা পেল ভারতের লোকসভা। এদিকে লোকসভা অধিবেশনের প্রথম দিনেই 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জারি করা জরুরি অবস্থা নিয়ে এক দীর্ঘ বিবৃতি পাঠ করেন স্পিকার। এতে বিরোধী দল কংগ্রেস বাধা দিয়ে হট্টগোল সৃষ্টি করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিবেশন মুলতবি করেন ওম বিড়লা। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল কাল ভোর 6:30টায় প্রথম সেমিফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে লড়বে প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্টের শেষ 4-এ পৌঁছানো আফগানিস্তান। এবার নিয়ে মোট 13 বার আইসিসি ইভেন্টের সেমিফাইনালে পৌঁছেছে সাউথ আফ্রিকা। তবে 1998-এর প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়া আর কখনোই সে দরজা পার করতে পারেনি প্রোটিয়ারা। নকআউট ম্যাচে চাপের সময় বারবার ভেঙে পড়ে বলেই চোখ আর তকমা গায়ে লেগে গেছে তাদের। এবার টানা 7 ম্যাচ জিতে সেমিফাইনালে পা রেখেছে এডেন মার্করামের দল। ফাইনালে ওঠার লড়াইও আফগানিস্তানের বিপক্ষে ফেভারিট হয়েই নামবে তারা। ম্যাচের আগে কোচ রব ওয়াল্টার সে কথা স্বীকার করে নিয়েই জানিয়েছেন তার দল সে মানসিক চাপ সামলাতে প্রস্তুত। সেমিফাইনালের মতো ম্যাচের ক্ষেত্রে এক ধরনের বাড়তি উত্তেজনা সবার মধ্যেই কাজ করে। আমাদের চাওয়া এটিকে উপলব্ধি করে এসব সামলেই সেরা ক্রিকেট খেলা। স্বপ্নের এক যাত্রা চলছে আফগানিস্তানের। বাংলাদেশের পাশাপাশি অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ 4-এ এসেছে তারা। সেমিফাইনাল নিয়ে তাই বাড়তি চাপ নিতে চান না কোচ। কিভাবে কি হবে এত ভেবে চাপ নিতে চাই না। খেলোয়াড়দের বলেছি মাঠে গিয়ে নিজের সেরাটা দেবে। ফলাফল যাই হোক, নতুন এই চ্যালেঞ্জের জন্য সবাই প্রস্তুত। তবে এই ফরম্যাটে সাউথ আফ্রিকার সঙ্গে আগের 2 ম্যাচ খেললেও জিততে পারেনি আফগানিস্তান। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এদিকে টি-20 বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। কাল রাত 8:30টায় মুখোমুখি হবে তারা। তবে ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। এতে খেলা পণ্ড হলে ভারতই যাবে ফাইনালে। গত 2টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট ভক্তদের স্বপ্ন ভঙ্গ হয়েছে দুটো দেশের হাতে। গত নভেম্বরে 50 ওভারে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। তারও আগে 2022 সালে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারে রোহিত শর্মারা। এবারে টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে আবারও সেই ইংলিশদের মুখোমুখি ভারত। বিশ্বকাপে প্রথম পর্বে পেস আক্রমণই ছিল ভারতের প্রধান অস্ত্র। নিউ ইয়র্কে সুবিধা পাচ্ছিলেন পেসাররা, কিন্তু সুপার 8-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন স্পিনাররা। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত ফ্লপ বিরাট কোহলির ব্যাটের দিকে নজর রাখবেন সবাই। ইংল্যান্ডের এবারের আসরটা শুরু হয় ভাগ্যের উপর নির্ভর করে। সুপার 8-এ সাউথ আফ্রিকার কাছে হেরেছে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে এখন শিরোপা দাবিদার জস বাটলাররা। তবে দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে সবচেয়ে আলোচিত বিষয় রিজার্ভ ডে। সাউথ আফ্রিকা আফগান ম্যাচের মতো ভারত ইংল্যান্ড ম্যাচে নেই এই সুবিধা। তার উপর গায়ানা প্রভিডেন্সে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মিলে গেলে তাতে কপাল পুড়তে পারে ইংলিশদের। সরাসরি ফাইনালে যাবে রোহিত শর্মার ভারত। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এবার একটি ভিন্ন রকম খবর।
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবদাহ চলছে। পরিস্থিতি এতটাই নাজুক যে আব্রাহাম লিঙ্কনের 6 ফুট লম্বা মোমের ভাস্কর্য গলে যেতে আরম্ভ করেছে। তীব্র গরমে দেশটির সাবেক প্রেসিডেন্টের স্ট্যাচুর মতো অবস্থা দেশবাসীর। মাথা কাত, হাত পা গলে পড়ছে। এ ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের। এ ঘটনার শিকার আব্রাহাম লিঙ্কনের মোমের ভাস্কর্য। ওয়াশিংটন ডিসির ক্যাম্প বার্কারে একটি প্রাথমিক বিদ্যালয়ের বাইরে সাবেক প্রেসিডেন্টের 6 ফুট উচ্চতার একটি মোমের মূর্তি স্থাপন করা হয়। তীব্র দাবদাহে পুড়ছে ওয়াশিংটন, বোস্টন সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন নগরী। গরমে অতিষ্ঠ পূর্ব উপকূলের 10 কোটিরও বেশি বাসিন্দা। জারি করা হয়েছে হিট অ্যালার্টও। গেল শনিবার ওয়াশিংটন ডিসিতে তাপমাত্রা ছিল 100 ডিগ্রি ফারেনহাইট। মোম মনুমেন্ট সিরিজের অংশ হিসেবে ভাস্কর্যটি তৈরি করেছেন মার্কিন শিল্পী স্যান্ডি উইলিয়ামস। ক্যাম্প বার্কার একটি গৃহযুদ্ধ যুগে শরণার্থ শিবির, যেখানে পূর্বে কৃতদাস এবং মুক্ত আফ্রিকান আমেরিকানদের রাখা হয়েছিল। দেশটির বিভিন্ন বার্তা সংস্থা জানায়, প্রথমে ভাস্কর্যের মাথাটি প্রচণ্ড গরমে নুয়ে পড়ে, তারপর এর পা বেঁকে যায়। কর্তৃপক্ষ এখন ভাস্কর্যটি মেরামত করছে। গেল 24 জুন সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসে এই চিত্র। সেখানে বেশ কিছু কমেন্টও জমা পড়ে। একজন মজা করে লেখেন, 16 ঘন্টা কাজের পরে এমনই অবস্থা হয় তারও। সিরিয়াস কমেন্টও করেন অনেকে। একজন লেখেন, এবার হয়তো আমেরিকানরা বিশ্বাস করবে যে জলবায়ু সত্যিই বদলাচ্ছে। যুক্তরাষ্ট্রের 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাস প্রথা বিলুপ্ত, ফেডারেল সরকারের ক্ষমতা সম্প্রসারণ এবং মার্কিন অর্থনীতির আধুনিকীকরণে প্রধান ভূমিকা পালন করেন। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। আনার হত্যায় অভিযুক্ত বাবুর ফোন উদ্ধারে পুকুরে তল্লাশি, চট্টগ্রামে গ্রেপ্তার 2। বগুড়ায় কারাগারের ছাদ ফুটো করে 4 ফাঁসির আসামি পালানোর পরপরই আটক। দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে জাতীয় সংসদে সরব সরকারি ও বিরোধী দলের সদস্যরা। কর্তৃপক্ষের অবহেলায় সুন্দরবনের মধু এখন ভারতের জিআই পণ্য, বলছে সিপিডি। এই ছিল এখনকার মতো। এর সাথে বিদায় নিচ্ছি আমি দোলা। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।